আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে একটা লেখা। মানে এটা বেশ ব্যক্তিগত আর খুব আবেগ দিয়ে লেখা, খানিকটা অন্যরকমও। হুম। দৈনিক বাংলা টাইমসে বেরিয়েছিল সাংবাদিক শিমুল হোসেনের লেখা, শিরোনাম প্রিয় শিমু। এটা ঠিক রিপোর্ট বা কলম না, না, না। বরং একটা খোলা চিঠি, একটা আকুতি যেন, যেটা উনি পাবলিকলি প্রকাশ করেছেন। হ্যাঁ, এই ব্যাপারটাতেই লেখাটা খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। মানে একটা জাতীয় দৈনিকে এমন একটা ব্যক্তিগত আবেদন ঠিক, সচরাচর তো দেখা যায় না। একদমই না। এটাই লেখাটাকে কি বলে একটু আলাদা করে তুলেছে। তো চলুন আজ এই লেখাটার গভীরে একটু ঢোকা যাক। হ্যাঁ, চলুন। মানে এর মূল সুরটা কি, কোন ঘটনার দিকে ইশারা করছে, লেখকের যে কষ্ট, যে অনুতাপ, সেটা কতটা গভীর, আর উনি ঠিক কি চাইছেন। এই বিষয়গুলোই বোঝা দরকার। হ্যাঁ, এইগুলোই আমরা একসাথে বোঝার চেষ্টা করব। লেখাটা পড়ে মানে মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অবশ্যই জাগে, কারণ একটা ব্যক্তিগত চিঠি যখন খবরে কাগজের পাতায় আসে, তখন তার ইম্প্যাক্টটা অন্যরকম হয়ে যায়। ঠিক। এই লেখার মধ্যে দিয়ে এই যে সম্পর্ক, অনুশোচনা, আশা বা হয়তো একটু মরিয়ার চেষ্টাও, এই জটিল ফিলিংসগুলো যেভাবে উঠে এসেছে সেটা নিয়ে কথা বলাটা আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। লেখকের আবেগটা যেভাবে প্রকাশ পেয়েছে সেটাও খুব হ্যাঁ, প্রকাশ ভঙ্গিটাও খেয়াল করার মতো। একদম। দেখুন লেখাটা শুরুই হচ্ছে একটা লাইন দিয়ে, যা মানে সোজা এসে বুকে লাগে। গলায় আটকে থাকা একটা শ্বাস, তুমি না বলে গেলে সেই শ্বাসই গান হয়ে যায়। উফ। কি গভীর একটা কষ্ট না, একটা না বলা ব্যথার ভার। মনে হয় যেন অনেক দিন ধরে কিছু একটা চেপে রেখেছেন। হ্যাঁ, একটা দম বন্ধ করা অনুভূতি। এর পরেই লেখক বলছেন একটা ৬ ঘণ্টার আল্টিমেটামের কথা, যেটা নাকি তার কাছে এখনও মানে ক্লিয়ার না, অস্পষ্ট। হুম। আর বলছেন, এক ভুলে ভেঙে গেল আমাদের পথের বাঁধ। শুরুতেই যেন একটা রহস্য তৈরি করছেন। কি ঘটেছিল সেই ৬ ঘণ্টায়, কি সেই ভুল? এই যে ভাষার ব্যবহার, গলায় আটকে থাকা শ্বাস, এটা সাংঘাতিক পাওয়ারফুল। এটা শুধু কষ্ট না, একটা অসহনীয় পরিস্থিতি বোঝায়, যা হয়তো ওই বিচ্ছেদের পর থেকে লেখকের সাথেই আছে। হ্যাঁ, যেন ছাড়ছে না। আর ওই ৬ ঘন্টার আল্টিমেটাম আর এক ভুল, এ কথাগুলো কি বলছে? ঘটনাটা ছিল খুব সাডেন, র্যাপিড, আর সম্ভবত লেখকের জন্য একদম অপ্রত্যাশিত। তাই মনে হচ্ছে। যেহেতু লেখকের কাছেই ব্যাপারটা অস্পষ্ট, মনে হচ্ছে উনি হয়তো ঘটনার কারণ বা অভিঘাতটা ঠিক বুঝে ওঠার আগেই সম্পর্কের বাঁধনটা ছেড়ে গেছে। হুম। এখানে একটা আনরিজলভড কনফ্লিক্ট, একটা গভীর মিসআন্ডারস্ট্যান্ডিং বা হয়তো একতরফা কোনো সিদ্ধান্তের ইঙ্গিত খুব স্পষ্ট। হুম। আর সেটার রেশ লেখক আজও বয়ে বেড়াচ্ছেন। আর এই জিনিসটা, এই অমীমাংসিত ব্যাপারটা কিন্তু কষ্টটাকে আরও বাড়িয়ে তোলে, তাই না? অবশ্যই এই অস্পষ্টতাই হয়তো ক্ষতটাকে আরও বেশি করে তাজা রাখছে। হ্যাঁ, বোঝা যায় এই বিচ্ছেদটা লেখকের জন্য কি সাংঘাতিক কষ্টের। কিন্তু এই কষ্টের পাশাপাশি লেখক আবার খুব মানে আবেগ দিয়ে স্মৃতির গভীরে চলে গেছেন। হুম। শিমুর গলার স্বর, তার থাকাতা, এই স্মৃতিগুলো খুব জীবন্ত করে তুলেছেন লেখায়। যেমন ধরুন, সকালের ওই ফিসফিস ছিল তোমার কণ্ঠ, আহা। বা ফোনে তোমার শব্দেই যেন আকাশ খুলে গেল। এই লাইনগুলো পড়লে যেন মুহূর্তগুলো দেখা যায়। একদিকে কি সাংঘাতিক মায়া। এটা খুব স্বাভাবিক, জানেন তো, সাইকোলজিক্যালি। প্রিয়জন যখন দূরে যায় বা সম্পর্ক ভেঙে যায়, তখন এই যে সেন্সরি মেমোরিগুলো, গলার আওয়াজ, স্পর্শের অনুভূতি, এগুলো খুব তীব্র হয়ে ফিরে আসে। আচ্ছা। লেখক যখন বলছেন তোমার মায়ায় আমার সব অস্তিত্ব গলিয়ে যায়, তখন বোঝা যায় সম্পর্কটা কতটা গভীর ছিল, ওই নির্ভরতা কতটা বেশি ছিল। ঠিক। কিন্তু ঠিক তারপরেই যখন বলছেন একরাশ হিংস্র বেদনা আমার রুহে কাঁধ দিল, তখন ওই মায়ার অন্য পিঠের ছবিটা একদম পরিষ্কার। ঠিক। এই জায়গাটাতেই যেন একটা অদ্ভুত কন্ট্রাস্ট, যে মায়া এককালে অস্তিত্ব গলিয়ে দিত, হ্যাঁ। সেই মায়ার স্মৃতি এখন হিংস্র বেদনা হয়ে চেপে বসেছে। হিংস্র শব্দটা দেখুন, বরফের মতো ঠান্ডা, আবার হিংস্রতারও একটা ভাব আছে। অসাধারণ চয়ন, কিন্তু কষ্টেরও। হ্যাঁ, একদিকে ওই উষ্ণতার স্মৃতি, আবার অন্যদিকে সেই উষ্ণতার অভাব থেকে যে ঠান্ডা, জমে যাওয়া যন্ত্রণা, দুটো একসাথে। একদম। এই যে কন্ট্রাডিকশন বা ডুয়ালিটি, এটাই লেখাটার একটা মূল বৈশিষ্ট্য।
লেখক যেন একই সাথে দুটো বিপরীত অনুভূতির একেবারে চরমে বাস করছেন। হুম। একদিকে গভীরতম ভালোবাসা, মমতার স্মৃতি, উষ্ণতার নরম হাত, হ্যাঁ। আবার অন্যদিকে সেই ভালোবাসা না থাকার যে তীব্র জমিয়ে দেওয়া কষ্ট, হিংস্র বেদনা। ঠিক। এই দ্বন্দ্বটাই লেখাটাকে এত পাওয়ারফুল আর এত টাচিং করে তুলেছে। মনে হচ্ছে যেন উনি একই সাথে অতীতের গরমে বাঁচতে চাইছেন, আবার বর্তমানের ঠান্ডায় জমেও যাচ্ছেন। এই জটিল মানসিক অবস্থাটা উনি খুব কম কথায় ফুটিয়ে তুলেছেন। ঠিক। আর এই তীব্র আবেগ, এই হারানো উষ্ণতা ফিরে পাওয়ার যে আকুতি, সেখান থেকেই হয়তো লেখক এরপর একটা প্রায় অবিশ্বাস্য স্টেপ নিয়েছেন। কোনটা বলছেন? উনি শিমুকে ফিরে আসার জন্য শুধু ডাকছেনই না, একটা নিঃশর্ত, অলমোস্ট পার্মানেন্ট দরজা খোলা রাখার কথা বলছেন। আমার দরজা রাত দিন সারা জীবন খোলা আছে। ও শপথ ভাবা যায়? হ্যাঁ, এটা কিন্তু খুব সিগনিফিক্যান্ট একটা ব্যাপার। মানে পাবলিকলি, বিশেষ করে একটা এত চালু সংবাদপত্রের মাধ্যমে এমন ব্যক্তিগত শপথ নেওয়া, এর অনেকগুলো দিক আছে। যেমন? এর সরল মানে হতে পারে লেখকের ডেডিকেশন, ভালোবাসার গভীরতা, আর সম্পর্কটাকে যে কোনো দামে টিকিয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা। উনি হয়তো বোঝাতে চাইছেন তার জীবনে এই সম্পর্কের কোনো অল্টারনেটিভ নেই, আর তিনি এর জন্য সব ছাড়তে রাজি। এটা তার কাছে কতটা দামি সেটা উনি সবাইকে জানিয়ে দিচ্ছেন। কিন্তু এর অন্য কোনো মানেও কি হতে পারে? মানে এভাবে পাবলিকলি বলার কারণ? অবশ্যই থাকতে পারে। এটাকে একটা চরম আকুতি বা একটা ডেসপারেট মেজার হিসেবেও দেখা যেতে পারে। আচ্ছা। যখন সব রাস্তা বন্ধ মনে হয়, তখন মানুষ অনেক সময় এমন কিছু করে ফেলে যা নর্মাল অবস্থায় হয়তো করত না। ঠিক। এভাবে পাবলিকলি শপথ নেওয়ার মধ্যে এক ধরনের মরিয়া চেষ্টা, একটা লাস্ট চান্স খোঁজার ইঙ্গিতও থাকতে পারে। আর একটা ব্যাপার মনে রাখতে হবে, এই পাবলিক ঘোষণাটা কিন্তু যাকে উদ্দেশ্য করে বলা, মানে শিমুর ওপর একটা বিরাট সাইকোলজিক্যাল চাপও তৈরি করতে পারে। সেটা ঠিক। যে কথাটা হয়তো পার্সোনালি বললে একরকম শোনায়, সেটাই যখন হাজার হাজার লোক দেখছে, তখন তার ওজন, তার অভিঘাত অনেক বেড়ে যায়। এটা তখন আর শুধু দুজনের ব্যক্তিগত ব্যাপার থাকে না। খুবই সত্যি কথা। এটা পুরো সম্পর্কটাকে একটা পাবলিক স্পেসে নিয়ে আসছে, যা হয়তো শিমুর জন্যে আনকমফোর্টেবলও হতে পারে। হতেই পারে। এরপর দেখুন, লেখক শুধু নিজের কথা বা প্রমিজের মধ্যে থেমে থাকেননি। উনি চারপাশের কিছু সিচুয়েশনের দিকেও আলো ফেলেছেন। হ্যাঁ, শিমুর মায়ের প্রসঙ্গ এনেছেন। ঠিক। বলছেন, মায়ের হাসি তোমার কাছে সোনার মতো। আমি জানি, আমি সম্মান করি মায়ের পছন্দ, মমতার ঠিকানা। এখানে উনি শিমুর ফ্যামিলি ভ্যালুজের প্রতি যে রেসপেক্টফুল, সেটা বোঝাতে চেয়েছেন। কিন্তু ঠিক তার পরেই বলছেন অন্য কথা। হ্যাঁ, এখানেই ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে ওঠে। মায়ের পছন্দের প্রতি সম্মান দেখানোর পরেই লেখক শিমুর ভেতরের একটা অন্য ছবির কথা তুলছেন। তবু ওই নীরব কষ্ট, ওই অশ্রুজড়া গোপন কান্না, তুমি কেন একা সয়ে যাও। এই লাইনগুলো খুব ইম্পর্ট্যান্ট। অবশ্যই লেখক এখানে শুধু নিজের ফিরে আসার কথাই বলছেন না, উনি শিমুর এখনকার অবস্থানীয় নিজের একটা অবজারভেশন বা ধারণা দিচ্ছেন। উনি বলতে চাইছেন, শিমু হয়তো বাইরে থেকে স্বাভাবিক আছেন বা ফ্যামিলির ইচ্ছে মেনে নিয়েছেন, কিন্তু ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছেন। তাহলে কি এখানে কোনো বাইরের চাপ বা ফ্যামিলির এক্সপেকটেশনের সাথে শিমুর নিজের ইচ্ছের একটা কনফ্লিক্টের ইঙ্গিত দিচ্ছেন লেখক? সেরকম একটা পসিবিলিটির কথাই তো মনে হচ্ছে। নীরব কষ্ট, গোপন কান্না, এই শব্দগুলো কি ইঙ্গিত দেয়? শিমু হয়তো তার আসল ফিলিংসটা এক্সপ্রেস করতে পারছেন না বা চাইছেন না। হতে পারে। হয়তো ফ্যামিলির সম্মান, মায়ের ইচ্ছা বা অন্য কোনো সোশ্যাল সিচুয়েশনের কারণে উনি এক ধরনের ডিলেমাতে আছেন। আচ্ছা। লেখক যখন প্রশ্নটা করছেন, তোমারও কি না সুখ পাবার অধিকার, এই প্রশ্নটা শুধু সিম্প্যাথি দেখানো নয়, এটা হয়তো শিমুকে তার নিজের অধিকারের কথাটা মনে করিয়ে দেওয়ার একটা চেষ্টাও। ঠিক। মনে হচ্ছে লেখক বোঝাতে চাইছেন যে তিনি শিমুর এই ভেতরের স্ট্রাগলটা দেখতে পাচ্ছেন বা অন্তত ফিল করছেন। তবে এটাও মনে রাখা দরকার, এটা কিন্তু পুরোপুরি লেখকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখা শিমুর ছবি। ঠিক, এটা লেখকের ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, আসল সত্যিটা অন্যরকমও হতে পারে। শিমুর আসল পরিস্থিতি তো আমরা জানি না, কিন্তু লেখকের এই অবজারভেশনটা সম্পর্কের জটিলতা আরও বাড়িয়ে দেয়। উনি শুধু ফিরেই আসতে চাইছেন না, উনি হয়তো শিমুকে তার এখনকার সিচুয়েশন থেকে এক ধরনের মুক্তির পথও দেখাতে চাইছেন, অন্তত নিজের দিক থেকে। এই সব কিছুর মধ্যেই জড়িয়ে আছে লেখকের অপেক্ষা,
আর সেই অপেক্ষাটা যেন কোনো সাধারণ অপেক্ষা নয়। হ্যাঁ, এই অপেক্ষাটা মানে প্রায় কোনো শেষ নেই। আজ নয়, কাল নয়, পুরো জীবন, মৃত্যুরাগ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা। সময় নিয়েও একটা অদ্ভুত কথা বলছেন। হ্যাঁ, তুমি না থাকলে প্রতিটি দিন হয়ে যায় 1 বছরের সমান। এই ধরনের ইনফাইনাইট, প্রায় অনন্ত অপেক্ষা একদিকে যেমন গভীরতম নিষ্ঠা, ভালোবাসা আর অপটিমিজমের চরম নিদর্শন হতে পারে, হুম। তেমনি এর মধ্যে মিশে থাকে এক গভীর হেল্পলেসনেস, এক ধরনের স্ট্যাসিস, জীবন যেন একটা পয়েন্টে এসে থেমে গেছে। এই অপেক্ষাটা কি শেষ পর্যন্ত কোনো আশার আলো দেখায়, নাকি আরও গভীর বেদনার দিকে ঠেলে দেয়? দুটো দিকই সত্যি। একদিকে এটা লেখকের বিশ্বাস যে ভালোবাসা হারিয়ে যায়নি, একদিন সব ঠিক হয়ে যাবে। এটা তার হোপ। ঠিক। অন্যদিকে এই অপেক্ষা একটা বিরাট রিস্কও। লেখক বলছেন তিনি মনে অশ্রু, বুকে খুলে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এই ছবিটা ভাবুন একবার। বুক চিটিয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভেতরে কান্নার স্রোত। হ্যাঁ। এটা একই সাথে দুর্বলতা আর সাহসের এক অদ্ভুত কম্বিনেশন। এই অপেক্ষা তাকে মেন্টালি আরও শেষ করে দিতে পারে। আর যার জন্য এই অপেক্ষা, তার জন্য তো এটা একটা বিরাট বার্ডেন। সে কি আদৌ ফিরতে চায় বা ফিরতে পারে? এই প্রশ্নগুলো তো থেকেই যায়। ঠিক, একটা নির্দিষ্ট অতীতের ঘটনা, ওই রহস্যময় 6 ঘন্টার আল্টিমেটাম বা এক ভুল, আর পারিপার্শ্বিক বা ফ্যামিলির কিছু জটিলতা এই সম্পর্কের ওপর ছায়া ফেলেছে। হ্যাঁ, লেখক শুধু ফিরে আসার আকুতিই জানাননি, শপথ নিয়েছেন, শিমুর ভেতরের কষ্টের কথা বলেছেন, আর একটা অনন্ত অপেক্ষার কথাও বলেছেন। লেখাটার প্রতিটা লাইনে যেন বেদনা আর আশা একসাথে মিশে আছে। হ্যাঁ, সামারি হিসেবে এটা খুব ভালো বলেছেন। এই লেখাটা আমাদের একটা ভাঙা সম্পর্কের ভেতরে টানা পড়েন, লেখকের মানসিক যন্ত্রণা আর তার একটা ডেসপারেট অপটিমিজমের ছবি দেয়। তবে এই যে একতরফা বয়ান, এটা অনেকগুলো জরুরি প্রশ্নও কিন্তু সামনে নিয়ে আসে। যেমন ঠিক কি ছিল সেই ভুল বা আল্টিমেটাম যার জন্য এতদিনের একটা সম্পর্ক ভেঙে গেল? সেই ঘটনার পুরো স্টোরিটা কি? আমরা তো শুধু লেখকের ভার্সনটা শুনছি। সবচেয়ে বড় প্রশ্ন তো অবশ্যই শিমুর দিকটা কি, তার এই চুপ করে থাকার কারণ কি? হ্যাঁ, লেখক যে নীরব কষ্ট বা গোপন কান্নার কথা বলছেন, সেটা কি শুধু লেখকের ধারণা, নাকি এর পেছনে অন্য কিছু আছে? ঠিক এখানেই ব্যাপারটা আরও গভীর লেভেলে চলে যায়। একটা ব্যক্তিগত এত ইমোশনাল স্টোরি যখন এইভাবে খবরের কাগজের মতো একটা পাবলিক প্ল্যাটফর্মে চলে আসে, তখন তার ক্যারেক্টার বদলে যায়। আচ্ছা। এটা শুধু শিমুল আর শিমুর গল্প থাকে না। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে ব্যক্তিগত সম্পর্কের কষ্ট, অনুতাপ বা আকুতিকে এইভাবে সবার সামনে আনার মানেটা কি, এর প্রভাব কি হতে পারে। ঠিক। লেখকের নিজের ওপর, যাকে নিয়ে লেখা তার ওপর, এমনকি আমাদের মতো পাঠকদের ওপরেও এর কি প্রভাব পড়ে। হ্যাঁ, এটা একদম ঠিক যে লেখাটা পড়ার পর শুধু ঘটনাটা নিয়েই নয়, এই যে প্রকাশের ধরনটা, এটা নিয়েও ভাবতে হয়। হ্যাঁ, এটা তো শুধু একটা প্রেমের চিঠি বা আকুতি নয়, এটা এখন একটা পাবলিক ডকুমেন্ট। এর ফলে পার্সোনাল প্রাইভেসি আর পাবলিক এক্সপ্রেশনের যে বাউন্ডারি, সেটা নিয়ে প্রশ্ন ওঠে। একজনের আকুতি অন্যের ওপর চাপ তৈরি করছে কিনা, সেই প্রশ্নটাও আসে। এই লেখাটা আমাদের শুধু একটা নির্দিষ্ট সম্পর্কের গল্প শোনায় না, বরং ব্যক্তিগত অনুভূতি প্রকাশের ধরন, তার কনসিকোয়েন্স এবং রেসপন্সিবিলিটি নিয়েও কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন তুলে দেয়। আর এই প্রশ্নগুলোর হয়তো কোনো সহজ উত্তর নেই। একদমই নেই, কিন্তু লেখাটা আমাদের সেই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আর সেখানেই হয়তো এই লেখার আসল বা অন্যরকম আবেদনটা।